আমরা কি অসুখটা বুঝতে পেরেছি? স্টোমাটাইটিস। এটা তো মুখে, জিহ্বায়, দাঁতের মাড়িতে, ঠোঁট পর্যন্ত ঘা হয়, ঠোঁটে ঠোঁটে এই এবং জায়গাগুলোতে দুর্গন্ধ হয়, হয়। আমার মাঝে মধ্যে হয়। হুম, হ্যাঁ, সাদা সাদা হয়ে হুম। থাকে। আমরা কি খাই? স্টোমাইটিস মানে এমনি ইন জেনারেল সবাই কি খাই? মানে এই হলে মুখে ঘা আমরা আলসার বলি। বোরাক্স এই তো বোরাক্স বোরাক্স। বোরাক, বোরাক্স। মাকতল এগুলোই তো ব্যবহার করি। হ্যাঁ, আর এমনি ধরেন একটু হোমিওপ্যাথি অ্যাঙ্গেলে বললেন, আর যারা এমনি ইন জেনারেল যারা ডাক্তার না, সবাই কি খায়? রিবোফ্লোভিন, ভিটামিন মধু বি খায় স্যার, মধু। বিটু খায় বিটু। টু। হ্যাঁ, আর রিবোফ্লোভিন ভিটামিন বি ট্যাবলেটটা। কমপ্লেক্স। কমপ্লেক্স না, বিটু। ওই যে 2 টাকা দামের পাতা, সেই মেডিসিনটা খাই। এটা খুব কমন একটা। রিবোফ্লাভিন, হ্যাঁ ওইটা হ্যাঁ। হচ্ছে রিবোফ্লাভিন আর কি। হুম হুম। খুব কমন একটা আর কি। মানে অসুখ অনেকেরই হয়। তো অনেকের আবার খুব জ্বলে, অনেকের অনেক বেশি হয়ে যায়। কারো কারো আবার এই যে মাড়ির এদিকে যখন হয়ে যায় অনেক মানে ভয়াবহ আকার ধারণ করে। এলোপ্যাথি ডাক্তাররা আপনার ওই যে মাউথ জেল, অ্যান্টি ফাঙ্গাল জেল দেয়, জেল দিয়ে তারা ওটাকে ক্লিন করার চেষ্টা করে। অনেকের হয়, হয় না। তো এটার একটা ভালো পথ্য হচ্ছে, এরকম রোগী আপনার কাছে আসলে তাদেরকে দুধ খাওয়ার পরামর্শ দিবেন। হ্যাঁ, দুধ খুবই কার্যকরী এই এগুলোর ক্ষেত্রে। তো ওষুধ দিবেনই, ওষুধের সাথে দুধ খাওয়ার বিষয়টা একটু তাদেরকে বলবেন। ঠিক আছে? তো এটা কিন্তু খুব জটিলতার দিকেও যায়, অনেকের ক্রনিক লেভেলে যায়। অ্যান্টিবায়োটিক ট্যান্টিবায়োটিক খেয়ে কিছুতেই কিছু হয় না। তো আমার ইচ্ছা ছিল এই ইয়েটা নিয়ে একটু আলোচনা করব। যাক, আপনারা তো জানেনই, আর এটা নিয়ে আলোচনা করে কি করব, আমরা কেসে আসি। হ্যাঁ, তো কেসটা আমি একটু পড়ি। পেশেন্টের বয়স 70, মুখের এই সমস্যা নিয়ে আসছে। তার পরনে ছিল জামদানি শাড়ি। শাড়িটা মেরুন কালারের, একদম গোল্ডেন পায়ার। গলায় সোনার চেন ঝুলানো আছে, কানে ওই যে ঝুমকা দুল সোনার, হাতে বড় বড় আহ, বালা, সোনার চুড়ি পরে আছে। আর আর আঙ্গুলে হচ্ছে পাথরের আংটি। তো বয়স হয়ে গেছে, একদম ধূসর চুল, কোনো রং টং করা নাই, ধূসর চুল, একদম সাদা ধবধবা। এবং মানে খুব অ্যাংজাইটিতে আছে, এরকম একটা ফেস দেখা যাচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করলাম যে, খালাম্মা, আপনার সমস্যার কথাগুলো বলেন। তো বলছে দুশ্চিন্তা, মানে খুব টেনশন নিয়ে, খুব অ্যাংজাইটি নিয়ে, খুব জোরে জোরে বলছে, কি আর বলবো, আমার মুখ ভর্তি ঘানে ভুগছি। কতদিন থেকে? এই 7-8 মাস থেকে। অনেক ডাক্তারের কাছে গিয়েও কোনো উপশম হয়নি। কি কি করেছেন এ পর্যন্ত? ওরা ওষুধ দিয়েছে, মলম দিয়েছে, মাউথ ওয়াশ দিয়েছে, কিন্তু সব বৃথা, কোনো উপকার পাইনি। আপনি কি কোনো স্ট্রেস বা চাপ বোধ করছেন? এগুলো নিয়ে কি কোনো দুশ্চিন্তা হচ্ছে? না না না, আমি কোনো আমি চিন্তা করব কেন? আমার এখানে 6 তলা বাড়ি আছে, আমার ছেলে পুলিশের এসপি, আরেক ছেলে এলজিডির ইঞ্জিনিয়ার, তারা আমার যত্ন নিচ্ছে, ছোট ছেলের বউ ডাক্তার, একটা নাতি নর্থ সাউথে পড়ে, আরো অনেক কিছু বলছিল। মানে পুরা ফ্যামিলির বর্ণনা। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, আমি চিন্তা করব কেন? আমার কোনো চিন্তা নেই। তো তাহলে আপনার দিন কাটে কিভাবে? প্রতিদিন এই ভোরে উঠি, একদম মাঝরাতের পরে উঠি, তাহাজ্জুদের ওয়াক্তে উঠি, উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। তারপরে আমল শুরু করি, ফজরের আজান দেয়, আর নামাজ পড়ে দোয়া কালাম জিকির আজকার করি। সকালে নাস্তা সেরে 12টার মধ্যে একদম গোসল কমপ্লিট। দুপুরবেলা খাবার খেয়ে একটু জিরিয়ে নিই। তারপরে বিকালে হাঁটতে বাড়াই, প্রতিবেশীদের সাথে একটু গল্প গুজব করি, এভাবে আমার দিন কাটে। তো মুখের এই ঘা গুলো আপনাকে কিভাবে কষ্ট দিচ্ছে? সারা মুখ ঘায়ে ঘা ছড়িয়ে গেছে। আমি খেতে পারছি না, এমনকি পানিও পান করতে পারছি না, কষ্ট হচ্ছে। মশলাদার খাবার একদম
মুখে নিতে পারছি না, ডায়াবেটিসের কারণে ঠিক মতো মিষ্টিও খেতে পারি না। তো আপনার স্বভাব সম্পর্কে একটু বলেন দেখি, আপনার নেচার কি একটু বলেন। তো মহিলাটা না ওই তেমন কিছু বললো না। তো তার সাথে আশা তার ছেলে বলছে, মেজো ছেলে, যে সত্যি বলতে কি ডাক্তার সাহেব, তার এই মানে আম্মার এই মুখের ঘায়ের পর থেকে তিনি বাড়ির সবাইকে একদম হয়রান করে রাখছেন। তিনি খুব একরোখা স্বভাবের, তার যা মন চায় তাই করে। সব সময় আমার স্ত্রীকে বকাঝকা করতে থাকে, এটা করো না, ওটা করো, এটা ওইভাবে, ওটা ওইভাবে, সারা দিন চলতে থাকে। এবার আমি যখন অফিস থেকে ফিরে আসি দেখি যে এরকম চলছে, আমি একটু তাকে বকাঝকা দিলাম, তখন তার মুখটা বন্ধ হয়, নাহলে চলতেই থাকে। তো তার ছেলেকে বললাম যে এ, এই মানে আপনার মা আসলে এই কষ্ট, তো ছেলেকে বললাম যে আপনার মায়ের এই মানে মুখের এই ঘা গুলা নিয়ে তার দৈনন্দিন কর্মকাণ্ডে আসলে কি কি ইয়ে হচ্ছে আপনি কি মনে করেন। তো ছেলে বলছে যে আমার তো মনে হয় যে তিনি পুরা ড্রামাবাজি করে, মানে নাটক করে আর কি। তাতে কিভাবে সে সব খাবার খেতে পারে, সব খাবারই সে খায়। আসলে তিনি খুব ভোজন রসিক, ভালো ভালো খাবার তার প্রতিদিন চাই। আচ্ছা আচ্ছা, মানে সে আমাকে অনেক কষ্টের কথা বললো, কিন্তু ছেলে একদম পুরা বললো যে বাড়িতে তো সবই খাচ্ছে, ঝাল কি, মিষ্টি কি, টক কি, তিতা কোনো দেখা দেখি নাই। তার যা যা খেতে ভালো লাগে সবই তিনি খাচ্ছেন। তো ছেলে আরো বলছে যে ডাক্তার সাহেব উনি খুব ধর্মকর্ম করেন, সেই ফজরের নামাজ থেকে শুরু হয় তার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যত ধরনের দোয়া কালাম আছে সব পড়েন, নিয়মিত কোরআন শরীফ পড়েন। পারতপক্ষে কোনো ইবাদত মানে মিস হতে তাকে দেখি না। তো ধরুন বাসায় কোনো মেহমান আসছে, তখন তিনি সকল তার যা যা কষ্ট, রোগ কষ্ট সব বর্ণনা দিতে থাকবে, কোথায় গেছে, কি করেছে, কি ওষুধ খেয়েছে, কোন ডাক্তারের কাছে গেছে, তারপরে কি হয়েছে। ভিডিওতে হ্যাং হয়ে গেছে ভাই। আচ্ছা, কোন ডাক্তারের কাছে গেছে ইত্যাদিতে সব আহ সে বলতে থাকে। তো যাক, এইটুকুই, আরো কথোপকথন ছিল, আমার প্রয়োজনীয় অংশ এটুক ছিল, আমি এটুক দিয়েছি। আপনারা যারা অংশগ্রহণ করেননি তারা একটু কাইন্ডলি আলোচনা করেন, আমি ততক্ষণ ভিডিওটা ঠিক করি। কিভাবে কি হয়, কেউ একজন দায়িত্ব নিয়ে বলেন, 2-3 জন বলেন লিস্ট, আমি শুনতেছি, আমি ভিডিওটা ঠিক করি। আসলে ভেরিট্রামটা এই জন্যই তার যে প্রদর্শনীটা ছিল আসলে তার গহনা, তার হাতের যে পরিস্থিতিটা, এটা সে নিজেকে মানে এক্সক্লুসিভ ধরনের আর কি, সবার যে উন্নত মানের, এই যে তার একটা চিন্তা, এইটা তার মধ্যে ছিল। তারপরে তার তো কোনো অভাব ছিল না, তার ছেলে, তার মেয়ে, তার ছেলের বউ সবগুলোই তার জন্য ইয়া করতেছে, তার মানে হেলথ অয়েলটা আর কি, ডিলিউশন অয়েল, সে তার কোনো অভাব ছিল না এই ক্ষেত্রে। তারপরে এখানে সে বাড়িতে যেভাবে তার ছেলের বউদের সাথে ব্যবহার করে, সেই সর্বসর্বা মানে এই সব ক্ষেত্রেই সে সবাইকে অর্ডার করে, এবং যতক্ষণ পর্যন্ত তার ছোট ছেলে না আসা পর্যন্ত, তাকে বকাঝকা না করা পর্যন্ত সে থামে না। এক্ষেত্রে আমরা ওই হার্ট ফর ইনফিরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র, এই যে আমরা রুবিকটা আমরা নিতে পারি এই ক্ষেত্রে। এক কথায় আমি আসলে রুবিকের দিকে না যে তার পরিস্থিতিটা, যার জার্নিটা মানে ভেরিট্রাম হিসাবে মানে গ্রহণ করা যায়, এই জন্য আমি এটাকে ভেরিট্রামই মনে করি আর কি, এভাবেই আমি দেখার চেষ্টা করি। ভদ্র মহিলার ধর্মকর্মের বিষয়টা স্পষ্ট আমি বুঝি নাই। সেটা হলো, একটা হলো যে বলে বেড়ানোর জন্য যে আমি ধর্মকর্মে অনেক বেশি করি, নামাজ পড়ি, এই নামাজ ওই নামাজ, এই সমস্ত নামাজ, ধর্মকর্মের বিষয়ে খুব আগ্রহী, মানুষের কাছে প্রকাশ করার জন্য কি উনি এভাবে ধর্মকর্ম করেন, নাকি সত্যি উনি ধর্মকর্মের প্রতি আগ্রহী? এই জিনিসটা আসলে ক্লিয়ার হয় না আমার মনে হয়। একটু স্যার যদি আচ্ছা পরবর্তীতে আচ্ছা, ক্লিয়ার করে শোনেন, আমি আপনাকে বলি,
ধরেন আমি যদি সত্যিকারই ধার্মিক হই, ঠিক আছে, সত্যিকারই ধার্মিক হই, তাহলে আমি কি করব? আমার তো প্রচারের জন্য না, আমি করব কি? আমি আমার আল্লাহর জন্য, আমার ঈশ্বরের জন্য, বিধাতার জন্য, যে যে ধর্মের হয়, তাই না, তার জন্য করব। এটা তো মানুষ বুঝতে পারবে না। কিন্তু কিছু পার্সন দেখবেন যে এগুলা বলে বেড়াই, আমি এই করছি, অনেক আমল করতেছে, অনেক কিছু করতেছে, এটা দেখানো, ঠিক আছে, যে প্রিটেন্ডেন্ট, ফলস প্রিটেন্ডেন্ট, আমরা ওই যে লেভেল গুলা আগে পড়ালাম না, সেই লেভেলের মধ্যে আসছে, ঠিক আছে। তো এটা ইয়ে ছিল, আমি আনজির ভাইয়ের একটু শুনেছি, আমি ধরে নিলাম ভিয়েতনামের প্রদর্শনীটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি প্রদর্শনী থাকে। যেমন ধরেন যে অনেক বেশি দেখা যাচ্ছে অলংকার, অনেক বেশি আহ পোশাকের আশাকে তার প্রদর্শনীটা একটু এক্সট্রা অর্ডিনারি থাকে ডেফিনেটলি। কিন্তু সব ক্ষেত্রেই থাকবে তা কিন্তু না। তখন দেখা যাচ্ছে তার আচরণের ক্ষেত্রগুলাতে অনেক মানে এইরকম ইয়া থাকবে যে আমি অনেক ধার্মিক, আমি অনেক, ওই যে ডেলুশন গ্রেট, ডেলুশন ডিস্টিংগুইশ, এই বিষয়গুলো অনেক বেশি দেখানো যায়। হ্যাঁ, সুলতানা রেজিয়া বলেন। স্যার, উনি তো হচ্ছে মানে জানানো মানে জাহির করার জন্য বলেছেন, নাকি আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার সারাদিন মানে আপনি মানে কিভাবে শুরু হয় বা কিভাবে সারাদিন কি করেন, উনি হুম। সেইটা বলার জন্য বলেছিলেন? উনি যদি এই বিষয়টা যদি এড়িয়ে যেতেন তাহলে তো বোঝা যেত না যে ওনার স্টার্টিংটা কিভাবে হচ্ছে। আপনার প্রশ্নটা বুঝলাম না। মানে উনি যদি মানে আমরা জানি যে নর্মালি যে ধার্মিক তিনি হচ্ছেন তার এই ইবাদতের বিষয়টা হচ্ছে গোপনে রাখেন, উনি কি কিন্তু এত ব্যাখ্যা দিতেন? আপনার প্রশ্ন থেকেই বলতাম, আপনি ধার্মিক, আপনি এত ধর্মকর্ম করেন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, তারপরে 400-এর নামাজ পড়েন, আরো পড়েন, আপনি পড়েন, আপনি কি এটা বলে বেড়াবেন? আমি ডক্টর আনারুল্লাহকে বলছি, আপনি ধরেন অনেক ইয়ে করেন, আপনি কি এটা বলে বেড়াবেন? আপনি বলবেন হ্যাঁ আমি ধর্মকর্ম করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, শেষ। আপনি কি করতেন আপনি হলে? না, এগুলো তো বলা হইতো না, এটা হ্যাঁ, চেপে কিন্তু যাওয়ার কথা। এক্স্যাক্টলি, কিন্তু এই মহিলা কি করলো, এটা কিন্তু একটা প্রদর্শনী দিল, দেখো আমি কত বেশি ধার্মিক। আমাদের রুব্রিক্স আছে কি, কি রুব্রিক্স আছে এ নিয়ে বলেন? রিলিজিয়াস না কি রুব্রিক্স আছে, কেউ যে বলতে পারছেন না, বলেন। জি জি, রিলিজিয়াস অ্যাফেকশন। হ্যাঁ, রিলিজিয়াস অ্যাফেকশন, রিলিজিয়াস অ্যাফেকশনেট টু মাস অকুপাইড উইথ, ঠিক আছে। এখন আমি নামাজ পড়ি, আমি বেসিক্যালি ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাড়ি ভাই পড়েন, তাহলে আমরা কি রিলিজিয়াস অ্যাফেকশনের 2 মাস অকুপাইড নিব? আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে যে এই রুব্রিক্সটা আমরা কিভাবে ইউজ করতে পারি। রিলিজিয়াস অ্যাফেকশনের কিন্তু আমরা নিব না। আপনি নামাজ পড়ছেন, এটা তো আপনার একটা দায়িত্ব, একটা ইমানি একটা ইয়ে থাকে সেটা, কিন্তু আপনি যখন এটাকে অনেক বেশি স্যার করে আপনার বানাই ভিডিও দেখা ফেলছেন। যাচ্ছে না স্যার? ভিডিওটা আজকে হচ্ছে না, আমি ইয়া মানে কি বলে, ল্যাপটপ এই কি বলে কম্পিউটার রিস্টার্ট দিলাম, তাও ঝামেলা করছে। আজকে আর ভিডিও দেখেন না, অডিওতেই শোনেন, হ্যাঁ। তো এই যে বিষয়টা, এই যে বাড়াবাড়ি লেভেলের বলাটা, এই জায়গাটায় আমরা কিন্তু রিলিজিয়াস অ্যাফেকশন, আমাদের রুব্রিক্স কখন হয়? আমার প্রশ্ন, এই প্রশ্ন উত্তর দেন। একটা ভালো জিনিস, একটা ভালো রিলিজিয়াস অ্যাফেকশনের তো অবশ্যই ভালো জিনিস, এটা কেন তাহলে রুব্রিক্স? রুব্রিক্স মানে অসুস্থতা, কেন তাহলে এই অসুস্থতার মধ্যে আসলো? হোয়াই? কারণ যখন হচ্ছে এটা বাড়িয়ে বলতেছে বা বাড়াবাড়ি লেভেল, এক্স্যাক্টলি। বেনিভলেন্স ভালো জিনিস, মাইল্ডনেস অবশ্যই ভালো জিনিস। হাজবেন্ড ওয়াইফ ঝগড়া হচ্ছে, ওয়াইফ মাথা নত করে থেকে গেল, অবশ্যই মাইল্ডনেস ভালো জিনিস। কিন্তু যে জায়গায় বলা যাবে না সে জায়গাতেও সে যদি বলে, সে জায়গাতেও যদি মাইল্ড হয়ে থাকে, তাহলে ওটা অসুস্থতা, তাই না? তো আর কি বলেন তো, আর আর কি হতে পারে? সে আমাদের আর যখন কথা বলা শুরু করলো, তখন তার কি বললো প্রথম, ফার্স্টে কি কথাগুলো বললো, প্রথমে কি এখানে কথা বলতো? হ্যাঁ, এখানে সে মানে ওয়েলথ শো করেছে তার অনেক হ্যাঁ, ওয়েল শো করেছে, থ্যাংক ইউ। অনেক লাউড স্পিকার, একটা কমান্ডিং ভয়েস, কি আর বলবো। হুম। অনেক ডাক্তারের কাছে গেছে, কমান্ডিং একটা ভয়েস, এবং এই যে তার বউয়ের সাথে কি করে, এটা করো ওইটা করো, ডিকটেট করে। আমাদের রুব্রিক্স আছে না ডিকটেটোরিয়াল, এই ডিকটেটোরিয়াল রুব্রিক্সটা আমরা কিন্তু জেস্টার থেকে বুঝতে পারি। তার
আহ, আহ, মানে অঙ্গভঙ্গি, হাত নাড়াচ্ছে, ইন্ডিকেট করতেছে, এগুলা থেকেও কিন্তু আমরা ডিক্টেটোরিয়ালটাকে নিতে পারি। ঠিক আছে, তারপর ওয়েলথ সে শো করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম, তাকে জিজ্ঞাসা করলাম যে কি যেন বললাম, যে কোনো স্ট্রেস বোধ করেন কিনা, তাই না? সে তখন বলছে যে স্ট্রেসের কথা বলতে, যে আমার ছেলে এই করে, বউ এই করে, ছেলের বউ অমুক, বড় ছেলে এই, মেজো ছেলে এই, ছোট ছেলে এই, আহ, বৌমা এই করে, এই যে সে দেখালো যে আমার এ আছে, সে যেভাবে প্রেজেন্ট করলো, একটা ওয়েলদি স্টাইলে সে প্রেজেন্ট করলো, আমরা কিন্তু ডেলুশন ওয়েলথ অফটাকে খুব সুন্দরভাবে চিন্তা করতে পারি, তাই না? এই একদম নিতেই পারি ডেফিনেটলি। তারপরে ছেলে কি বলতেছে, যে এখানে এসে তো মেলা কথাই বলতেছে, কিন্তু বাড়িতে তো কিছু বাদসাত করে না, সবই ঝাল টাল সবই খাচ্ছে, মশলা টসলা সবই খাচ্ছে, মিষ্টিও খাচ্ছে, সব খাচ্ছে। ছেলেই বলছে যে সে ড্রামাবাজি করতেছে, নাটকবাজি করতেছে, তাই না? এটাকে আমরা কি নিতে পারি? ট্রেনিং সিক টু বি। ফেনিং শিখ। হ্যাঁ, ট্রেনিং সিক টু বি, অভিনয় হিপোক্রেসি করতে। হিপোক্রেসি নেওয়া যায় কিনা? হিপোক্রেসি হ্যাঁ, হিপোক্রেসি শুনতে পেলাম না ভাই। হিপোক্রেসি হ্যাঁ, হিপোক্রেসি না, হিপোক্রেসির বিষয়টা একটু আলাদা ধরনের। এটা হিপোক্রেসি না ভাই, হিপোক্রেসির জিনিসটা আলাদা ধরনের। আপনার সামনে এক ধরনের করবে, বিপরীতে যায় আপনার ঠিক আপনার সামনে প্রশংসা করলো, আমি সিম্পল ভাবে বুঝাচ্ছি, বাড়ি ভাই অনেক ভালো, এত সুন্দর ব্যবহার, এত চমৎকার, কত সুন্দর আপ্যায়ন করলো, এত মিষ্টি কথা বললো, আর বাইরে যায় বলে এই বাড়ি, ও কিসের বাড়ি, ও ডাক্তার হয়েছে নাকি, কি ইউনিভার্সিটি চাকরি করে, আর বললে ডাক্তারি করে, কিছু জানে, ইয়ে নাই, হ্যান না ত্যান, এই যে এই ধরনের কথা, এগুলো হলো হিপোক্রেসি। আর এ যে কাজটা করলো সেটা হচ্ছে পুরা নাটক, পুরা ইয়ে। আমি ওই যে বলতেছিলাম যে আমি একটা কেস দেখতে গেছিলাম, তো যখন আমি মহিলা শুয়ে আছে, যখন রুমের মধ্যে ঢুকতেছি তখনই উ উ উ, এটা হয়, এটা খুবই কমন, মানে আপনারাও পাবেন। যখনই কাছে চলে যাচ্ছে, মানে অ্যাটেনশন ডিজায়ার করার জন্য, এটা পালসিটের এরিয়া ছিল, কিন্তু সে তখন খুব জোর ওয়া, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, মানে দেখাচ্ছে। আবার যে আপনি দূরে চলে আসলেন, আবার একদম কুল ডাউন হয়ে গেল। এটা কিন্তু হিপোক্রেসি না, এটা হলো ট্রেনিং সেক্টরি। ঠিক আছে, এরপরে কি, সে বইয়ের উপরে চিল্লা ফাল্লা আমক তমক, চান্স পেলে সারাদিন বইয়ের মানে গোষ্ঠী উদ্ধার করছে, আর ছেলে এসে যখনই দুই চারটা কথা শোনায় দিলে আবার চুপচাপ। তাহলে এখানে আমরা কি নিতে পারি? হার্ট ফর সুপিরিয়র। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটা কি সবাই বুঝতে পারছেন? হার্ট ফর ইনফিরিয়র, কাইন্ড ফর সুপিরিয়র। কে বুঝেননি? নতুনরা, নতুনদের মধ্যে কেউ বুঝতে পারেননি, এরকম আছেন কেউ? আপনারা কথা বলেন না, এটাই সমস্যা। আমি বুঝি না যে কেউ বুঝতে পারলেন কি পারলেন না। বউ, শক্তের ভক্ত নরমের জম। হ্যাঁ, শক্তের ভক্ত নরমের জম। বউ হলো নরম সরম, বৌমা ওই কেন বৌমার উপরে চিল্লা ফাল্লা করে গলার কলার ধরে ফেলতেছে, আর ছেলে ফিরে এসে দুটো ধমক লাগাই দিল, তখন সে শান্ত হয়ে গেল। ঠিক আছে, তারপর রিলিজিয়াস অ্যাফেকশনের টু মাচ অকুপাইড উইথ, এটা তো নিলাম, এটা তো বললাম। এই নিলে আপনার ভিরেট্রাম আসে। ঠিক আছে, একটা রুব্রিক্সকে যদি আমরা এখান থেকে বাদ দিই, ধরেন যে মহিলাটা কোনো কারণে সামহাউ, আমি ধরেই নিলাম ফিজিক্যাল লেভেলে, যে গলায় সে মালা, জামদানি শাড়ি, হাতে বালা, নাকে নোলক, এগুলা পরে হয়তো আপনার কাছে আসলো না। আপনি ধরেন যে তার ওয়েলথটা আপনি বুঝতে পারলেন না, তার ছেলে মেয়ের কথাগুলা বললো না। হ্যাঁ, আপনি ডেলুশন ওয়েলথটাকে নিলেন না। যদি আপনি ডেলুশন ওয়েলথটাকে না নেন, তাহলে খুব কাছাকাছি মেডিসিন কি আসবে জানেন? লাইকোপোডিয়াম। আপনারা এটা, আমি এখানে রুব্রিক্স গুলো দিলাম, তো এই কয়টা রুব্রিক্স কে আপনি নিয়ে যদি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন লাইকোপোডিয়াম এবং ভিরেট্রাম আসছে। ঠিক আছে, কিন্তু লাইকোপোডিয়াম আর ভিরেট্রাম, এই আপনারা যারা কথায় কথায় রুব্রিক্স নিয়ে অ্যানালাইসিস করার চিন্তা করেন, তাদের জন্য তখন প্রবলেম হয়ে যাবে, এই পেশেন্ট কি লাইকোপোডিয়াম নাকি ভিরেট্রাম। তো এই জায়গাটাই হচ্ছে আমাদের অবজারভেশন পাওয়ারটা কাজে লাগাতে হয়। অবজারভেশন পাওয়ারটা কি, লাইকোপোডিয়াম হলে কি হতো?
কি হতো লাইকোপোডিয়াম সব পাওয়ার, ক্ষমতা চায়। পাওয়ার তো থাকতোই, কিন্তু আমি বলতেছি আপনি প্রেজেন্টেশনটা যখন আপনি দেখতে চাচ্ছেন তখন কি হইতো? হ্যাঁ স্যার শ্যাম। স্যার তখন সর্বপ্রথমে সে সে ভীরু স্বভাবের সাইলেন্সটার হতো, মতো একটু কথা বলতে পারতো না। জি 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 আঞ্জির ভাই, ধন্যবাদ, সুন্দর। সে কিন্তু ভীরু স্বভাবের হতো, মানে টিমিডিটিটা সে দেখাতো ফার্স্ট টাইম, টিমিডিটি মাস্ট সে দেখাতো, ঠিক আছে? কিন্তু ভিরেট্রাম ফার্স্ট টাইম সে টিমিডিটি দেখাবে না, সে ফিজিক্যালি যেরকম ওয়েলদি দেখাবে, তার অ্যাটিটিউডও ওরকম ওয়েলদি দেখাবে। গলার মধ্যে, গলার ভয়েসের মধ্যে কিন্তু ইয়ে থাকবে। আজকে আমি লাস্ট একটা পেশেন্ট থেকে আসলাম ভিরেট্রাম, তার কিন্তু ওরকম, সে হলো ভিক্ষা করে খায়, মানে চেয়ে খায়, বুঝছেন? দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, সে ছেলে একটা ছিল, ছেলে মারা গেছে, ছেলের বউ মারা গেছে, তার একটা প্রতিবন্ধী নাতনি আছে, সেটাকে নিয়ে সে চায় চিন্তা খায়। তার কিছু নাই, সে কি দেখালো জানেন? সে তার ওয়েলথ দেখালো, তার ওয়েলথ দেখালো তার ভয়েসে, তার ওয়ার্ডের বোল্ডনেসে। একজন অশিক্ষিত ভিখারি গোছের পার্সন, ওয়ার্ডের মধ্যে বোল্ডনেস আছে। এবং মজার ব্যাপার কি, তার হাতে কিন্তু পালা নাই, কিন্তু চুরি আছে, দুই হাতেই কিন্তু চুরি আছে। আমি আমি আই ডোন্ট নো, সোনা হতে পারে বা যাই হোক, গোল্ডেন কালার, তামারও হতে পারে, ইয়েরও হতে পারে, কিন্তু চুরি আছে। এবং কানে সে দুল, সে হাল, মানে আপনি যদি এই মহিলার সাথে, মানে আমাদের কেসের মহিলার সাথে আজকের আমার শেষ পেশেন্টের মহিলার যদি আপনি মানে ফিজিক্যাল ইয়েতে চিন্তা করেন, তাহলে আকাশ পাতাল তফাৎ। সে তার পুরা শাড়ি কাপড় গহনা দিয়ে যদি আমরা ইভ্যালুয়েশন করি, 1.5 লাখ টাকা পার হয়ে যাবে। কিন্তু এই মহিলার ইভ্যালুয়েশন করলে হয়তো 1.5 হাজার টাকা হবে, কিন্তু সে এটাকে প্রেজেন্ট করতেছে এবং তার কথাবার্তার মধ্যেই প্রেজেন্টেশন। মানে এই অনুভূতিটা আমাদেরকে আসতে হবে যে নট অনলি ফিজিক্যাল লেভেলের আপনার গহনা, আপনার শাড়ি, এটা না, ওয়ার্ডের মধ্যেও কিন্তু তার ওয়েলথের একটা বিষয় থাকবে। সে চেয়ে চিনতে খায়, এটাকেও সে কিন্তু খুব বোল্ডলি প্রেজেন্ট করলো। আমি যদি সম্ভব হয় এই কেসটা আমি লিখবো, আমার ভিড়ের অনেকগুলো কেস রেডি করা আছে, আসলে কালকে প্রচন্ড মাথা ব্যথার কারণে আমি আসলে কেস ওইভাবে সাজাতে পারিনি। পারলে আপনাদেরকে অনেকগুলো অ্যাঙ্গেল আমি কেস ইয়ে করতে হবে, আমি টাইম টু টাইম দিব, আপনারা দেখেন এবং অংশগ্রহণ করে, শুধু দেখলে হবে না তো, অংশগ্রহণও করতে হবে। তো এই হলো বিষয়। তো দেখেন ভিরেট্রামের উপরে আমি এই পেশেন্টের আলোচনা থেকে আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিতে চাই, ঠিক আছে? টিপস গুলো আপনারা একটু কাইন্ডলি লিখে নিন বা মাথায় ভালো করে রাখেন। সেটা হলো, ভিরেট্রাম অ্যালবামের টেন্ডেন্সি থাকে, নট এভরি মেডিসিন, এটা কিন্তু পিকিউআরএস, ভিরেট্রাম অ্যালবামের একদমই পিকিউআরএস। আমি এর আগেও একটা পেশেন্ট আমাদের আউটডোরে দেখেছিলাম, একটা ছোট বাচ্চা, ওরে বাবা সেই রকম, এই এই আলোকগুলোতেই বলতেছি। তো এদের টেন্ডেন্সি হচ্ছে ডাক্তারের উপরে ডোমিনেট করা, নট অনলি তার ফ্যামিলি, ডাক্তারের উপরে সে ডোমিনেট করে। এবং মজার ব্যাপার হচ্ছে, যারা একদমই নতুন নতুন যারা আপনার ইয়ে করছেন, প্র্যাকটিসে আসছেন, এইরকম অনেকে এদের প্রেজেন্টেশনে, এদের কথোপকথনে ভরকে যাবে, ডেফিনেটলি ভরকে যাবে, একদম ভরকে দিবে। আমি অনেক পেশেন্ট আছে, আমি নিজের রীতিমতো থতমত খেয়ে যাই, এরা রোগের কথাগুলো এমন ভাবে বলে, মানে ওয়েলথ তো তাকে শো করাতে হবে সাম এনি হাউ, তারা কিন্তু ওয়েলথটাকে শো করাবেই আপনার সামনে, আপনার সামনে এনি হাউ শো করাবে, এখন কথার মাধ্যমে হোক, যেভাবে হোক। তো এইটাতে তাদের কথার বোল্ডনেস, লাউডনেস, স্পিচের যে আমরা গতদিন বলেছিলাম না, স্পিচ লাউডনেস, নট হ্যাস্টি। হ্যাস্টির বিষয়টা কিন্তু আলাদা। হ্যাস্টি মানে যেটা আপনার ভালো লাগবে না, হ্যাঁ, হঠাৎ করে একটা এমন কথা বলে আপনার কাছে বিরক্ত লাগবে, এটা হলো হ্যাস্টি। এরা যে কথা বলবে, লাউড কথা বলবে, বিরক্ত লাগবে তা না, একটা কমান্ডিং ইয়ে থাকবে, একটা বোল্ডনেস থাকবে, ঠিক আছে? এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে এরা অনেক বেশি হর্টি ভাব এবং কন্টেম্পচুয়াস বিষয়টা থাকবে। হর্টির বিষয়টা কিরকম, আমি সব, আর যা যা আছে আমি সব, আপনি কিছুই না, বাকি সব মানে কিছুই না, এরকম একটা ভাব থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ভিরেট্রামের মধ্যে যেটা পাওয়া যায়, সেটা হলো আমরা যে প্রিটেন্ডেন্ট
ড্রাফটনেস এন্ড ব্লাইন্ডনেস, তাই না? আমরা দুটো রুব্রিক বলেছিলাম, আপনাদের মনে আছে? কই গেল? ড্রাফটনেস প্রিটেন্ডেন্ট এন্ড ব্লাইন্ডনেস প্রিটেন্ডেন্ট, এই দুটা কি আমি গতদিন বলেছিলাম, একটা ভিডিও দেখালাম, তাই না? ধরেন যে আপনি কোন রোগীকে সাজেশন করলেন যে তোমার সিগারেট খাওয়া যাবে না, এই ওষুধ চলাকালীন তোমাকে সিগারেট খাওয়া কমাতে হবে। সিগারেট খোরকে যদি আপনি বলেন যে সিগারেট আজ থেকে বন্ধ, সে কিন্তু বন্ধ করতে পারবে না। মানে আমি যদি ভুল না করি, আমার সাথে আপনারা একমত হবেন, অনেকে পারবে হয়তো, আর খাবো না সেটা আলাদা হিসাব, কিন্তু খোর যারা, তাদেরকে যদি বলেন বন্ধ করো, আর বন্ধ করতে পারবে না। তখন এদেরকে বলতে হয় যে আপনি কমাবেন, আপনি যা খাচ্ছেন সেখান থেকে 50% তারপরের পার্সেন্টেজ করবেন। তো আপনি বললেন, এবার সে যখন আপনার ক্লিনিক থেকে বাড়ায় গেল, আপনার চেম্বার থেকে বাড়ালো, বাড়ায় কিন্তু সিগারেট জ্বালাবে। হ্যাঁ, এবার তার সাথে যে আসছে বলে, কি ব্যাপার, তোমাকে যে ডাক্তার বললো আর তুমি সাথে সাথেই সিগারেট ধরাই ফেললা? তার বলে, তাই নাকি, ডাক্তার কি বলেছে সিগারেট পান করা যাবে না? উনি কমাতে বলেছে, তা আমি এখন খাচ্ছি, পরে আধা ঘন্টা পরেরটা খাবো না, 1 ঘন্টা পরে খাবো। এটাকে আপনি কি হিসাবে নেবেন? এই স্টেটমেন্ট, এই মেন্টালিটি, এই যে আমি ইয়েটা বললাম, এটাকে আপনি কার সাথে ম্যাচিং করবেন? কোন রুব্রিক্সের সাথে ম্যাচিং করবেন বলেন দেখি, একটু ট্রাই করেন দেখি। পারবেন কেউ? আমি কি আবার বলবো? হিডলেস। Delusion, deaf and dumb. হ্যাঁ, এটা এটা ডেলুশন না, এটা ডেলুশন না, এটা হলো প্রিটেন্ডেন্ট, এটা প্রিটেন্ডেন্ট ডেফনেস, শুনেও না শোনার ভান করা। ডাক্তার আমাকে বললো ইয়ে কমাতে হবে, সিগারেট খাওয়া কমাতে হবে, আমি কিন্তু শুনলাম না, না চেম্বার থেকে বাড়াই আমি একটা সিগারেট ধরে টান মারতেছি। এবার যখন তাকে বলা হলো, ডাক্তার তো বলেনি যে বন্ধ, মানে আমি ডাক্তারের কথা শুনলাম না। হ্যাঁ, এটা এটা হলো প্রিটেন্ডেন্ট। আমি আরেকটু উদাহরণ দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। আপনি ডায়াবেটিস রোগীকে মিষ্টি খেতে নিষেধ করেছেন, তারপরে সে প্রচুর পরিমাণে মিষ্টি খাবে, প্রচুর পরিমাণে মিষ্টি খাবে। এবার তাকে যদি বলা হয় কেন মিষ্টি মিষ্টি খাচ্ছেন কেন, তখন বললো, ওহ আমি তো মিষ্টি খাইনি, আমি কখন খেয়েছি, আমি তো আসলে কি খাইছি আমি তো বুঝিনি, ওই প্লেটে ছিল, আমি আসলে ওই যে টিভি দেখতেছিলাম, দেখতে দেখতে যে কি খায় ফেলছি আসলে খেয়াল করিনি। এটা কি হবে? কি হবে এটা? এটা তাহলে ব্লাইন্ডনেস। এক্স্যাক্টলি, আপনারা খুব সুন্দর ধরতে পারছেন। দেখেন, আমি আপনাদেরকে একটু করে ধরাই দিচ্ছি, আপনারা কিন্তু পারতেছেন। এটা খালি মনে রাখেন, ভিরেট্রামে এই ইয়েগুলো সেটগুলো পাওয়া যায়। হ্যাঁ, আপনি বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, এই কি ব্যাপার, হোমওয়ার্ক করলো না কেন? হোমওয়ার্ক দেয়নি, টিচার হোমওয়ার্ক দিয়েছে তো। বাচ্চা বলে না, আমার বাচ্চাও বলে কিন্তু, না হোমওয়ার্ক দেয়নি, কই দিয়েছে, হোমওয়ার্ক তো দেয়নি, কেন বোর্ডে কিছু লিখে দেয়নি? না না মা, কই লিখে দিয়েছে, আমি তো খেয়াল করিনি। কে বলছে তোমাকে হোমওয়ার্ক দিয়েছে? অমুক বলেছে, একটা বন্ধুর নাম অমুক বলেছে। এইভাবে উল্টা ইয়ে করবে, এটাও কিন্তু প্রিটেন্ডিং ব্লাইন্ডনেস। আমি বুঝাতে পারলাম? এইগুলাকে প্র্যাকটিক্যালি আরো বলা যায়, আমি একটু একটু করে আপনাদেরকে ধরাই দিচ্ছি, এগুলো মাথায় রাখবেন। তো ভিরেট্রামের বিষয়টা হচ্ছে কি, কেন প্রিটেন্ডিং এরিয়া হয়, হোয়াই এর কারণটা আপনাকে বুঝতে হবে। ভিরেট্রাম তার যেটা অনাগ্রহের জিনিস, যেটা সে ডিসলাইক করে বা পছন্দ করে না, তার যেটার প্রতি অবজেকশন থাকে, হ্যাঁ, তখন সে কি করে, এই যে প্রিটেন্ডিং করে, মানে এই ছলচাতুরি করে, দেখেও না দেখার ভান করে, শুনেও না না শোনার ভান করে সেখান থেকে সরে যায়, স্কেপ করে। এটা হলো তার একটা অ্যাডাপ্টেশন। আমার ভালো লাগতেছে না, আপনার কথা শুনতে আমার ভালো লাগছে না, আমি তখন কি করব? আপনার কথা শুনেও না শোনার ভান করব। আমি কোনো জিনিস দেখতে পছন্দ করতেছি না, দেখলে ইন্টারাকশন করলে তার অ্যাকশন অনুযায়ী আমাকে কাজ করতে হবে, এখন আমি দেখেও না দেখার ভান করতেছি। মানে কি? মানে হলো আমি ওখান থেকে স্কেপ করতেছি, পালিয়ে যাচ্ছি। এটা হলো একটা অ্যাডাপ্টেশন। মূলত এদের যা পছন্দ হয় এরা তাই করে, আপনি যতই যাই বলেন, ও শোনাশুনি নাই। ঠিক আছে? ভিরেট্রাম এই ব্যাপারে খুবই সিলেক্টিভ, যা তার জন্য স্যুট করবে, যা তার জন্য স্বাচ্ছন্দ্যের মনে হবে, যা তার জন্য পছন্দের মনে হবে, তাই সে ফলো করবে। এছাড়া সে অন্য অন্য কোনো দিকে
অগ্রসর হবে না। ঠিক আছে, এটা হলো একটা ভিরেট্রামের মানে কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলে রাখলাম, এই ভিরেট্রামটা আপনারা দেখবেন। এরপরে আপনারা একটা মজার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে যেহেতু ভিডিও নাই, এটা আমি দেখাতে পারবো না, কিন্তু আপনাদেরকে একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন। এট এ গ্ল্যান্স একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই সিনেমাটা আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে নেওয়া যায়, নট নেসেসারি তার প্রত্যেকটা মানে সিনেমার প্রত্যেকটা স্টেটমেন্টই মেডিসিনের সাথে একদম 100 মিলবে। তো আমাদের প্রয়োজনীয় যতখানি শেখার জন্য দরকার আমরা সেটাকে ইয়ে করলাম। কি বুঝতে পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছি জি স্যার, বলছি স্যার। জি স্যার। সিনেমাটার নাম কি? এইবার তো মানলেন, এবার তো আমি তো নিজে ভুলে গেছি। অনেক আগেকার সিনেমার ইয়ে তো, ইমপ্রেস টেলিফিল্মের ওই শিশুতোষ সিনেমাতে সার্চ দিন তাইলেই পাবেন, ইউটিউবে আছে। এখানে আরো অনেক রুব্রিক্স, অনেক কিছু অ্যাড করা সম্ভব ছিল, আমি আসলে সে সময় তাড়াহুড়া করে করেছিলাম, ওইভাবে থেকে গেছে। আজকে হঠাৎ করে পেলাম, এই কারণে আপনাদেরকে দেখালাম। ঠিক আছে, তো আরেকটা কেস একটু আলোচনা করি। এটা হলো যে আপনার কেসটা আসলে ওইভাবে আমার সাজানো হয়নি, অল্প অল্প কিছু মনে আছে, সেটা নিয়ে আমি চেষ্টা করতেছিলাম, সময় অত করতে পারিনি, মোটামুটি ইয়ে করেছি। আপনারা একটু ভেবে দেখেন এটা ভিরেট্রামের সাথে কিভাবে ম্যাচিং হয়। সেটা হলো যে মহিলার বয়স 43 এরকম হবে, 42-43 বছর বয়স, বেশ শান্ত স্বভাবের, হাজবেন্ডের সাথে আসছেন। হাজবেন্ডও খুব শান্ত, শান্ত প্রকৃতির, মানে ভিরেট্রামের যে প্রথাগত প্রেজেন্টেশন আপনাদের সামনে বলতেছি সেরকম প্রেজেন্টেশনের না, মানে ফিজিক্যালি যে প্রেজেন্টেশন গুলোর কথা বললাম, দামি গহনা পরবে, পোশাক আশাক গুলা মধ্যে একটা ভারী কি বিষয় থাকবে সেরকম না, একদম মাইল্ড স্বভাবের। আপনার কাছে মনে হবে পালসেটিলা, আপনার কাছে মনে হবে কার্সিনোসিন, স্টাফিসিগ্রিয়া, এই টাইপের আর কি। হাজবেন্ডও ওরকমই, হাজবেন্ডকে আগে থেকে আমরা চিনি জানি, ইনাদের মানে সন্তান নাই। তো যা হোক, গত 3-4 বছর থেকে এখানে একজন গাইনি স্পেশালিস্টের কাছে তারা চিকিৎসা নিচ্ছিলেন। তো তার মূল প্রবলেম হলো 6 মাস পর পর তার মেনস্ট্রুয়েশন হয় আর কি, 6 মাস 5.5-6 মাস পর পর হয়, এবং ব্লিডিং যদি একবার শুরু হয়, এই 5 মাসের ব্লিডিং ওই একবারেই হয়ে যায়, মানে এত বেশি ব্লিডিং হয়, পিল খেতে হয় তখন এটার জন্য। তো বিয়ে হয়েছে মোটামুটি 17 বছর হলো। তো এদের বাসা মানে মহিলার বাপের বাড়ি আর হাজবেন্ডের মানে শ্বশুর বাড়ি একদমই কাছাকাছি, মানে ওয়াকিং ডিস্টেন্স। তো মহিলা শ্বশুর বাড়িতে থাকার থেকে বাপের বাড়িতেই বেশি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ওখানেই থাকে, মানে দিনের বেলা সারাদিন বলতে গেলে, হাজবেন্ড তো অফিসে জব করে, অফিসে যায়, সে বাপের বাড়ির প্রতি খুব ডেডিকেটেড। শ্বশুর শাশুড়ি নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, বাড়ির কাজ কাম ওরকম করতে চায় না। তো শুধুমাত্র যে সন্ধ্যা বা মানে হাজবেন্ড যখন অফিস থেকে আসে তখনই, এই ধরেন 17 বছর ধরে এই চলছে আর কি। তো যাক, অনেক ইয়ে হলো। তো এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে আজকে কি মনে করে আসলেন, তো বলে যে মা বলেছিল যে তোর তো এলোপ্যাথি খায় মাসিকটা ওইভাবে নিয়মিত হচ্ছে না, তুই হোমিওপ্যাথি ওষুধ খা, হ্যাঁ দেখ হোমিও ওষুধ খেলে মাসিক এরকম নিয়মিত হয়, অনেক তো ডাক্তার দেখালি। তো মহিলা বলছে যে গাইনির ওষুধ খেয়ে অনেক সাইড এফেক্ট হচ্ছে, গত 4 মাসে 6 কেজি বেড়েছি, যদিও ডাক্তার গত মাস থেকে অন্য ওষুধের সাথে ওজন কমানোর ওষুধ দিয়েছে, তারপরেও বেড়ে যাচ্ছে, প্রচন্ড অ্যাসিডিটির সমস্যা তৈরি হয়েছে। আর এই ওষুধগুলা খাওয়ার পর থেকে দেখালো যে মুখে, থুতনির এখানে,
তারপরে আপনার ঠোঁটের উপর দিয়ে অবাঞ্ছিত যে লোম গুলা সেগুলো প্রমিনেন্ট হচ্ছে। তো আমি বললাম যে আপনি এর জন্য কি কি টেস্ট করেছেন, টেস্টের রিপোর্ট গুলো আনেননি, ওগুলা দেখান, এলোপ্যাথি ডাক্তারের ফাইল গুলা দেখান। এই বলা মাত্র সে ধাপ করে ফাইল আমার সামনে মানে একদম জাস্ট চালিয়ে দিল আর কি। ভিডিও থাকলে দেখাতে পারতাম, ঠাস করে ফেলে দিল, দিয়ে বলল যে ফাইল দেখেন। হ্যাঁ, তো এই যে যে অ্যাটিটিউড, হ্যাঁ এই অ্যাটিটিউডটা, এটা তো কন্টেম্পচুয়াস একটা বিষয় তো থাকে। এই অ্যাটিটিউডটা মানে একজন 43 ইয়ার্স ওমেন এবং অশিক্ষিত না শিক্ষিত ওমেন মহিলা, সে কিভাবে একটা ফাইল দিতে হয় একজন ডাক্তারকে, সেই বিষয়টা এই মানে ওই যে আমরা ল্যাক অফ রেফারেন্স যে ইয়েটা বলি, সেই বিষয়টা কিন্তু এখানে একদম স্পষ্ট হচ্ছে। আরেকটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে, আমি আপনাদেরকে অ্যানালাইসিস করতে দিচ্ছি না, আমি অ্যানালাইসিস সহই কেসটা চালাই যাচ্ছি। এই যে এই অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটাকে বলে, এই অ্যাটিটিউডটা কি বলে, কেউ কি বলতে পারবেন? স্যার রুডনেস। হ্যাঁ, রুডনেস, খুব কাছাকাছি একটা ইয়ে আছে, মানে রুব্রিক্স আছে। কন্টেম্পচুয়াস। কন্টেম্পচুয়াস তো বললাম, এটা তো অ্যাটিটিউডটা কন্টেম্পচুয়াস। হটি হটি হতে পারে নাকি? হটি, হ্যাঁ হটিও হতে পারে, হটিও খুব কাছাকাছি। অ্যাপ্রুভড। রুড, অ্যাপ্রুভড। ও অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট হলো হঠাৎ করে করে, কিন্তু সে যে অ্যাটিটিউডটা করলো, অ্যাটিটিউডটা আসলে এটা এক এক ধরনের স্থূল বুদ্ধির লোকজনের কাজ, বোকা লোকের কাজ। এটা কি মনে হয় একজন শিক্ষিত মানুষ পাগলা মানুষের মতন কাজ? ভালো করে বোঝেন, আমি ইয়ে করার জন্য বলছি। আমাদের একটা রুব্রিক্স আছে, দেখেন আমি রুব্রিক্সটা নিয়ে একটা আলোচনা করি, তাহলে দেখেন এটা আপনাদের ইয়েতে লাগবে। সেটা হলো হয়ে গেল রুব্রিক্সটা। হ্যাঁ, ইমবেসিলিটি। ইমবেসিলিটি, হ্যাঁ ইমবেসিলিটি তো অনেক বড়। এই এই রুব্রিক্সটা দেখেন, অবস্টিনেট সিম্পলটন অ্যাজ এ সিম্পলটন অ্যাজ এ সিম্পলটন মানে কি? অবস্টিনেট স্থূল বুদ্ধির লোক। সিম্পলটন হচ্ছে আনইন্টেলিজেন্ট পারসন, ডিকশনারি মিনিং আনইন্টেলিজেন্ট পারসন। হ্যাঁ, এবং সে যে আচরণটা করলো এটা কিন্তু একটা হঠকারী আচরণ। হ্যাঁ, আপনারা হটি বলেছেন অনেক ইয়েতে, কিন্তু হঠকারী। এই হঠকারীর আরেকটা মানে অবস্টিনেট মানে আমরা জানি একগুঁয়ে। একগুঁয়ে, হ্যাঁ একগুঁয়ে কাকে বলি? একগুঁয়ে আমরা তাদেরকেই বলি যাদেরকে খুব ইজিলি ডিল করা যায় না, যাদেরকে ইজিলি হ্যান্ডেল করা যায় না, যাদের মনের মধ্যে কি ঘটছে, কি হচ্ছে না, কি হচ্ছে সেটাকে চেঞ্জ করা যায় না। আমি চাইলাম এলোপ্যাথির ইয়েতে ধপ করে ফেলে দিয়ে সে এক ধরনের আনইন্টেলিজেন্ট অ্যাটিটিউড সে প্রকাশ করলো। আমাদের এই রুব্রিক্সটা আপনারা একটু দেখে রাখেন, আমি আরো উদাহরণ সহ এই রুব্রিক্সটাকে বোঝাবো, আজকে মনে হয় হবে না, কিন্তু এটা মাথায় রাখেন। এই জায়গাটা দেখেন, ফট করে ফেলে দেখেন, কথা বলার মধ্যেও কিন্তু কোনো কার্টেসি তার থাকলো না। তো যাক, আমি রুগীকে বললাম যে এই যে ডাক্তার ওখানে সাজেশন দিয়েছে, এটা খাবেন এটা খাবেন না, ফাইলে লেখা থাকে না, তো এই যে ডাক্তার যা যা করে এক্সারসাইজ করবেন, যা যা বলেছে এগুলো কি করেন? তাহলে জি। তো বলে যে ওজন কমানোর জন্য যে ব্যায়াম ট্যায়াম গুলা দিয়েছে এগুলা করেন না? তা বলে যে না, শুধু হাঁটাহাঁটি করি, মানে বিকালে হাঁটাহাঁটি করি, আর বাড়ির কাজ কাম করি না। দেখেন,
মানে সে আসলেই একজন মানে স্থূল বুদ্ধির লোক, সে হাঁটাহাঁটি করে হচ্ছে ওজন কমানোর জন্য, কিন্তু বাড়ির কাজ করে না। হাঁটাহাঁটির কাজ করে সে হাঁটাহাঁটি করেই সে ওজনটাকে কমাতে চায়। আর সারাদিন কি করে, সারাদিন যেগুলা আহ, প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কাজ, যেমন ধরেন যে শ্বশুর শাশুড়ির বৃদ্ধ হয়ে গেছে নিঃসন্দেহে, তারই বয়স যদি 43 হয়, শ্বশুর শাশুড়ি তো অবশ্যই 60-65 হবে, তাদের দেখভাল করতে হবে। বাড়ির কাজ বলতে ধরেন যে রান্না করা, বাড়ির কাজ বলতে ঘর পরিষ্কার করা মতো, এগুলাতে তার কোনো ইয়ে নাই, ইন্টারেস্ট নাই। সে এমন একটা কাজে ইন্টারেস্ট দেখাচ্ছে, এমন একটা কাজে বিজি থাকতেছে যেখান থেকে বেসিক্যালি কোনো আউটপুটই নাই। তার না কমবে তার মেদভুঁড়ি, না আসবে কোনো উপকার। তাহলে এরকম অ্যাটিটিউডের জন্য আমরা কি রুব্রিক্স চিন্তা করতে পারি? আমি বলেছিলাম মনে হয় ক্যালকুলিয়া কার্ভের সময়, কি চিন্তা করতে পারি, কারো মনে আছে? বিজি এমন, ফ্রুটলেস। হ্যাঁ, বিজি ফ্রুটলেস, আমাদের একটা রুব্রিক্স আছে, বিজি ফ্রুটলেস। আর দেখেন বাড়ির কাজের কোনো প্রতি কোনো আহ, ইয়ে নাই, আগ্রহ নাই। বাড়ি বলতে মেয়ের বিয়ের পরে তো বাপের বাড়ি বাড়ি হয় না, শ্বশুর বাড়িতে বাড়ি হয়। সে শ্বশুর বাড়ির কাজের উপরে কোনো আগ্রহ নাই। শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, অসহায়, একমাত্র ছেলের বউ, তাদের প্রতি তার বিন্দু মাত্র কোনো আবেগ নাই, অনুভূতি নাই। যদি আবেগ অনুভূতি থাকতো তাহলে কি সে সারাদিন বাপের বাড়ি পড়ে থাকতে পারে? তা কিন্তু পারে না। অল্প পরিমাণেরও আবেগ অনুভূতি নাই। এইটা এইটা কি আপনাদের কাছে মনে হচ্ছে খুবই স্বাভাবিক, স্বাভাবিক লেভেলের কোনো অ্যাটিটিউড? হ্যাঁ, এখন আপনারা বলবেন যে এমন কিছু হয়েছে হ্যান ত্যান, আমি অত দূরে যাব না, অত ডিপ লেভেলে যাব না। একদম সিম্পল একটা জিনিস বলেন, যে একটা ম্যারিড পার্সনের, একটা বিবাহিত মহিলার সবকিছু তার বাবা মার কেন্দ্রিক, তার শ্বশুর শাশুড়ির প্রতি বিন্দুমাত্র যে দায়িত্ব পালন করতে হয়, যে একটা ফিলিংস থাকা দরকার, যে একটা ইমোশন থাকা দরকার, সেই জিনিসটা নাই। এইটাকে আপনারা কিভাবে দেখতেছেন? এটা কি স্বাভাবিক চিন্তা চেতনার মানুষ মনে হয়? না না না। সবাই কি একমত না আমার একমত না কেউ? এরকম কেউ আছেন যে এই আমি যে কথা বললাম এটার সাথে একমত না, এরকম কেউ আছেন? কেউ নাই। আচ্ছা, এই বিষয়টা আপনারাই বলছেন বা আমিও বলতেছি যে এটা আসলে স্বাভাবিক না। তার মানে কি, স্বাভাবিক রাস্তা থেকে যখন সে বে রাস্তায় চলছে, তাহলে আমরা কি রুব্রিক্সে যাই বলেন? কি রুব্রিক্সে যাই? নরমাল ডেলিরিয়াম গতি। হ্যাঁ, ডেলিরিয়াম। হ্যাঁ, ডেলিরিয়াম, থ্যাংক ইউ। এটাকে আমরা ডেলিরিয়ামের মধ্যে নিয়ে যাই। তার ডেলিরিয়াম হলো কিসের ডেলিরিয়াম? হলো যে ন্যূনতম যে অল্প পরিমাণের হলেও তার যে আবেগ অনুভূতি, যে ফিলিংস, যে ইমোশন, যে লাভ থাকা দরকার, সেটা সে দেখাচ্ছে না। তাহলে এটা ডেলিরিয়াম। লাভ দেখাচ্ছে না, আবেগ অনুভূতি দেখাচ্ছে না, দায়িত্ব রেসপন্সিবিলিটি কিছু দেখাচ্ছে না। এই রুব্রিক্সটার নাম কি জানেন? এই রুব্রিক্সটা হলো ডেলিরিয়াম অ্যাপ্যাথেটিক। ডেলিরিয়াম অ্যাপ্যাথেটিক, বুঝতে পারলাম? অ্যাপ্যাথেটিক, এই রুব্রিক্সটা মাথার মধ্যে নিয়ে নেন। উদাসীন, কোন স্পৃহা নাই। ঠিক আছে, এই খুব সিম্পল, খুব সিম্পল জায়গাতে ভিড়ের ট্রামকে নেওয়া যায়, সবসময় যে প্রেজেন্টেশনে না। এইটুকু আরো অল্প কিছু কথা ছিল আমার, এখন ওইভাবে ইয়ে করা হয়নি তো। হ্যাঁ সিয়াম, স্যার বললেন তো সিম্পল, কিন্তু বিষয়টা যেন কমপ্লেক্স হয়ে গেল একটু। কমপ্লেক্স হয়ে গেল কোন জায়গায়? না মানে তার তো ফিলিংসটা দেখা যাচ্ছে পার্মানেন্টলি 17 বছর ধরে চলছে, তাহলে আমরা আমাদের ডিলিরিয়ামটা হলো কিভাবে? না, এটা তো ডেলিরিয়াম স্টেটে থাকলো না, সে তো আছেই ডেলিরিয়াম স্টেটের মধ্যে। স্বাভাবিক, আমি তো দেখবো না যে 17 বছর ধরে সে ইয়ে করতে, সে তার বাবার সাথে থাকতেছে নাকি, সে আমার সাথে কি প্রেজেন্ট করলো। আমি সারাদিন বাসায় থাকি না। কোথায় থাকেন? বাপের বাড়িতে থাকেন। সারাদিন আমি বাসায় থাকি না, বাপের বাড়িতে থাকি। বা শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, তাদের কোনো রেসপন্সিবিলিটি নাই। এই স্টেটটাকে আমি বলতেছি ডিলেরিয়াম স্টেট। এবং তাদের প্রতি ন্যূনতম ভালোবাসা, বিন্দু মাত্র
রেসপন্সিবিলিটি, বিন্দু মাত্র তাদের প্রতি ইমোশন থাকতেছে না। এই ইমোশন না থাকে, এটা উদাসীন তাদের প্রতি। এই জায়গা থেকে আমি বলতেছি হচ্ছে ডেলিরিয়াম অ্যাপেথেটিক। কোনো আগ্রহের অভাব যেখানে মানে যে জায়গায় আগ্রহের অভাব থাকে এবং যেটা স্বাভাবিকের থেকে একদম মানে অস্বাভাবিক লেভেলে থাকে, সেটাকে আমরা বলতেছি ডেলিরিয়াম অ্যাপেথেটিক। আমি কি বুঝাতে পারলাম? তুমি মনে হয় এখনো জি স্যার। হজম করতে পারলাম জি না। আচ্ছা, এটার জি জন্য জি। আমাকে আরো গল্প বলতে হবে। জি বলেন। না না, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ, মানে সব জিনিস তো সিম্পল ভাবে আসে না। হ্যাঁ, একটা ডেলিরিয়ামে তো বছরের পর বছর, নট নেসেসারি ডেলিরিয়াম মানে হচ্ছে একটা সেকেন্ডের, একটা মিনিটের বা একটা পাঁচটা মিনিটের জন্য সে আছেই ওই স্টেটের মধ্যে। ডেলিরিয়াম তো একটা স্টেট, তাই না? ডেলুশন হচ্ছে একটা ভ্রান্তি ধারণা, একটা সেন্স, কিন্তু ডেলিরিয়াম হচ্ছে একটা স্টেট, একটা অবস্থা। ওষুধ দেওয়ার পরে, যেটা হলো, ওষুধ দেওয়ার পরে তার এই পিরিয়ড সাইকেলটা সম্ভবত 1.5 মাস পর পর হওয়া শুরু হলো। হ্যাঁ, এবং ব্লিডিংটা ধীরে ধীরে মানে অনেক কমলো, অনেকখানি কমলো। এবং একটা পর্যায়ে সে ওই যে বাড়িতে, বাপের বাড়িতে থাকা, এই ইয়েটা কিন্তু কনভার্ট হলো। আমি আমি বোঝাতে চাচ্ছি যে স্টেটটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তো ভিরেট্রাম অ্যালবামের এইরকম অ্যাটিটিউড গুলা থাকেই। আমি আরো কিছু অ্যাটিটিউডের কথা বলবো, যেগুলো আসলে ওই ফিজিক্যাল যে প্রেজেন্টেশন আমি এতদিন ধরে দেখাচ্ছি সেই প্রেজেন্টেশনের মধ্যে থাকে না। ভিরেট্রাম অ্যালবাম বেসিক্যালি মানে এদের আসলে কোনো ডিগনিটি থাকে না। মানে নেকটার মিউর বা প্লাটিনার, এরা কি হয়, এরা ডিগনিটিফাইড হয়, তাই না? এক্সক্লুসিভ এই ইয়েতে, কিন্তু ভিরেট্রামের কিন্তু ডিগনিটি থাকে না, এরা সেমলেস হয়। এটা খুবই লজ্জার বিষয় যে আমি আমার বৃদ্ধ বাপ মাকে দেখতেছি না, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে দেখতেছি না। আবার দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির প্রতি এত অ্যাফেকশনেট হয়ে গেছে, রিলিজিয়াসলি, মানে ডেলিরিয়াম রিলিজিয়াস হয়ে গেছে, বাপ মার খোঁজ নিচ্ছে না। এটাও কিন্তু এক ধরনের ডেলিরিয়াম। মানে এরা বেসিক্যালি সেমলেস, নির্লজ্জ টাইপের। ঠিক আছে? মানে দেখা যাচ্ছে যে মানে এদের লেভেলটা এরকম, যখন যার তার উপরে মানে মুখে থুতু ছিটাই দিতে পারবে। ঠিক আছে? এই আমরা যদি চিন্তা করি ভিরেট্রামের এই বিষয়গুলাকে, আমরা গভর্নমেন্ট অফিস গুলার সাথে যদি চিন্তা করি, একদম টিপিক্যাল গভর্নমেন্ট অফিসার যারা থাকে তাদের কথা যদি চিন্তা করেন, দেখবেন যে এরকম কোনো ইয়ে নাই, ন্যূনতম মানবিকতা, ন্যূনতম। আমি সমাজসেবা অফিসার, আমার এক বন্ধু আছে, সে আমাকে মানে তার ডিপার্টমেন্টের গল্পগুলা বলে। সে বারবার খালি সাসপেন্ড হয় তার এই নেচার গুলা না থাকার কারণে। একজন বৃদ্ধ 60 ঊর্ধ্ব মানে পার্সন, যে ভিক্ষা করে চলে, গভর্নমেন্ট তাকে দিচ্ছে বয়স্ক ভাতা, সেখানেও তার ফাইল প্রসেসিং অমুক করার জন্য সে অফিসার গুলো ইয়ে করছে। মানে এতটাই শেমলেস, এতটাই নিকৃষ্ট, মানে এরা তাদের কাছ থেকেও থুতু দিয়ে টাকা গুনে নিচ্ছে। থুতু দিয়ে টাকা গোনা, তো ছ্যাপ দিয়ে টাকা গোনা, এই একটা ওয়ার্ড ইউজ করে, এই লেভেলে গিয়ে থাকে। আমাদের পলিটিশিয়ানদের কথা ভাবেন, হ্যাঁ, আমাদের এই কাউন্সিলর, তাদের কথা ভাবেন। এদের মধ্যে ল্যাক অফ রেফারেন্স আপনি কিন্তু পাবেন। নো রেসপেক্ট, কারো প্রতি কোনো রেসপেক্ট থাকে না তার প্রতি। আশেপাশের ক্ষমতায় চলে গেছে, আশেপাশে কারো প্রতি তার কোনো রেসপেক্ট তার মধ্যে থাকে না। ঠিক আছে? কিন্তু রেসপেক্ট আমরা দেখি কোন জায়গায়? ওই যে আমরা বলেছিলাম ভেনারেশন, কি বলেছিলাম, যাদেরকে তেল মারলে, যাদেরকে সম্মান দিলে তার কাজ হবে, তাদের প্রতি তার রেসপেক্ট থাকে, অন্যদের প্রতি তার মধ্যে থাকে না। আরেকটা কাজে তার উপরে কে ডমিনেট করতেছে, হার্ড ফর ইনফেরিয়র, সফট ফর কাইন্ড ফর সুপিরিয়র, তার উপরে যে ডমিনেশন করবে। ওয়ার্ড কমিশনের উপরে ডমিনেট করতেছে মেয়র, তাহলে মেয়রের প্রতি সে লয়াল থাকবে, কিন্তু তার অধীনস্থ কর্মচারীদের প্রতি সে থাকবে না। ঠিক আছে? এইরকম মানে পার্সনেরা হয়। ঠিক আছে? আমরা এই ইয়েগুলাকে আমরা মানে অনেক সময় পাই। এদের ইয়ে থাকে কি, এদের
একটা ভাব থাকে কি কমিউনিকেশন উইথ গড, গডের সাথে তার কমিউনিকেশন সব সময় এই বিষয়টা থাকে। আজকে আমার এই পেশেন্টটাও কি যেন একটা বললো, গড কমিউনিকেশনের ইয়েটা চলে আসলো, আমি এখন মাথায় আসতেছে না। তো এরকম আমরা কিন্তু পাই, এবং মানে এদের মধ্যে ওই সব সময় এই যে স্বার্থের বাহিরে যখন চলে যায় তখন ওই যে আপনার দেখতে পাবে না প্রিটেন্ডিং যে বিষয়টা, ড্রাফটনেস বা ব্লাইন্ডনেস এর যে ইয়েগুলো, এটা কিন্তু খুব মানে প্রমিনেন্টলি আমরা মানে এটা দেখতে পাবো। এরকম হচ্ছে ভিরেট্টাম অ্যালবাম থাকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখি। আমরা আগামীকাল নতুন কোনো মেডিসিন শুরু করব। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আমরা যে কেসগুলা শেয়ার করি সেটাতে অ্যাটলিস্ট আপনারা যদি একটু অংশগ্রহণ করেন তাহলে আমরা শিখতে পারবো, অনেক বেশি শিখতে পারবো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ আপনি থাকেন। যে কেসগুলো দেন সেই হ্যাঁ কেসগুলো আমরা যারা দেখি না তারা তো তাহলে প্রিটেন্ডিং ব্লাইন্ডনেস। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দিয়ে তারপরে যারা বলেন না, শুনেও না শোনার ভান করেন, হ্যাঁ, তারা তো ডিফনেস। তারা হেলটাম। হ্যাঁ ডাম। ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ।